তো আজকের যে ভিডিও এটা বেসিক্যালি শ্বসন এবং শ্বাসকার্য এই দুটো টপিকের ওপর বেস করে তৈরি হচ্ছে। আমি আগের দিনকে তোমাদের জুমে যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসটার কিছুটা কন্টিনিউয়েশন এখানেও থাকছে। প্রথমেই দেখো দুটো জিনিস, একটা হচ্ছে শ্বসন আর একটা হচ্ছে শ্বাসকার্য। তো এই দুটোর মধ্যে কিন্তু বেসিক্যালি ডিফারেন্স আছে। শ্বসন কি না, আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্য আমাদের শরীরে যাওয়ার পর অক্সিজেনের সাহায্যে জারিত হয়, অর্থাৎ খাদ্যটা ভাঙে এবং খাদ্যের মধ্যে যে স্থিতিশক্তি আছে সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয়। এই ঘটনাটাকে আমরা বলে থাকি শ্বসন বা রেসপিরেশন। এখানে দুটো তিনটে জিনিস খুব মাইনিউটলি লক্ষ্য করতে হবে। প্রথম কথা হচ্ছে শ্বসনে কে ভাঙছে না খাদ্যবস্তু ভাঙছে। খাদ্যবস্তু মানে সেটা শর্করা হতে পারে, সেটা প্রোটিন হতে পারে, সেটা ফ্যাট হতে পারে। তো শ্বসনে যে খাদ্যবস্তুগুলো মূলত ভাঙে তাদেরকে আমরা বলে থাকি শ্বসন বস্তু। তো প্রধান শ্বসন বস্তু হিসেবে কাজ করে গ্লুকোজ। তো শরীরের মধ্যে প্রধান শ্বসন বস্তুটা কি না গ্লুকোজ। গ্লুকোজ ইজ দ্য রেডিলি অ্যাভেলেবল সোর্স অফ এনার্জি। যে কোনো ধরনের খাবারই আমরা খাই না কেন সবার আগে বেসিক্যালি শর্করা জাতীয় খাদ্যটাই ভাঙে। তাই গ্লুকোজ হচ্ছে ইনস্ট্যান্ট সোর্স অফ এনার্জি বা রেডিলি অ্যাভেলেবল সোর্স, সবার আগে গ্লুকোজ ভাঙে। আচ্ছা, ভাঙছে কার দ্বারা না অক্সিজেন দ্বারা। এই যেটাকে আমি ভাঙছে বলছি এটাকে অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে অক্সিজেন দ্বারা তারা জারিত হচ্ছে। এবং যেহেতু অক্সিজেন দ্বারা এরা জারিত হচ্ছে সেহেতু এখানে নিশ্চয়ই কোনো না কোনো উৎসেচকের ভূমিকা রয়েছে এবং খাদ্য জারণের ফলে সেটা কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি উৎপন্ন হলো। এই পুরো পদ্ধতিটা হলো শ্বসন। বোঝাই যাচ্ছে এটা একটা রাসায়নিক পদ্ধতি যেখানে অক্সিজেনের সাহায্যে জারণ হচ্ছে এবং উৎসেচকের সক্রিয় ভূমিকা রয়েছে। অপরদিকে শ্বাসকার্য, এটা কি না, শ্বাসকার্য বলতে মূলত দুটো অংশকে বোঝায়। একটা হচ্ছে প্রশ্বাস মানে বাইরে থেকে অক্সিজেন গ্রহণ, আর একটা হচ্ছে নিঃশ্বাস, দ্যাট ইজ কার্বন ডাই অক্সাইড বর্জন। তাহলে প্রশ্বাস প্লাস নিঃশ্বাস মিলে তৈরি হয় হচ্ছে শ্বাসকার্য। সুতরাং দেখো এখানে কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়া নেই, এটা একটা সম্পূর্ণরূপে যান্ত্রিক পদ্ধতি। কোনো উৎসেচকের উপস্থিতি এক্ষেত্রে প্রয়োজন হয় না, তাই এটা হচ্ছে শ্বাসকার্য। তাহলে শ্বসন এবং শ্বাসকার্যের মধ্যে কি তফাৎ এটা প্রথমেই এখান থেকে জেনে নিতে হবে। 2 নম্বর হচ্ছে অতিরিক্ত শ্বাসযন্ত্র কী। এটা আমাদের বিভিন্ন কতগুলো প্রাণীর শ্বাসযন্ত্রের উদাহরণ আমাদের বইয়ে আছে। তার মধ্যে দেখব যে কই, মাগুর, শিঙি এই সমস্ত মাছগুলোর দেহে অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। এইটার বইয়ের আমার ম্যাটেরিয়াল যেটা আমি তোমাদের পাঠিয়েছি সেখানেও আছে। অতিরিক্ত শ্বাসযন্ত্রের মেনলি দুটো কারণে প্রয়োজন হয়। এই মাছগুলো বেসিক্যালি এরা মাডি ওয়াটার মানে কর্দমাক্ত জলে জন্মায়, যে জলে অক্সিজেনের পরিমাণটা কম। দেয়ারফর ওদের ডাঙা থেকে ডাইরেক্ট অক্সিজেন, বাতাস থেকে ডাইরেক্ট অক্সিজেন নিতে হয়। সেই জন্য ওদের ফুলকা ব্যতীত অতিরিক্ত আরেকটা শ্বাসযন্ত্র থাকে। এটা আবার আলাদা আলাদা প্রাণীর ক্ষেত্রে আলাদা। যেমন কই মাছের ক্ষেত্রে, শিঙি মাছের ক্ষেত্রে শ্বাসনল, কই মাছের ক্ষেত্রে শ্বাস বৃক্ষ, এরম আলাদা আলাদা নাম আছে। ওই নামগুলো দেখবে আমার মেটেরিয়ালের মধ্যে লেখানো আছে, কিছুটা বইও তোমরা পাবে। আর 2 নম্বর হচ্ছে এই মাছগুলো বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন একটা ওয়াটার বডি, একটা পুকুর থেকে আরেকটা পুকুরের মধ্যে স্থানান্তর ঘটে, এটাকে বলে পরিযান। তো এই পরিযান যখন ঘটে, ধরো এটা একটা পুকুর, এইটাও একটা পুকুর, তাহলে এই পুকুর থেকে যখন এই পুকুরে পরিযান ঘটবে তখন দুটো পুকুরের মাঝখানে যে ডাঙা, এই ডাঙার ওপরে এই মাছগুলো অনেক সময় এসে আটকে যায়। তো তখন যখন ডাঙার ওপরে আটকে যায় তখন তারা শ্বাসকার্য চালায় কোথা থেকে না বায়ু থেকে সরাসরি অক্সিজেন নিয়ে। পরে আবার হয়তো একটা জলের ধাক্কা এলো, তার সঙ্গে তারা এই পুকুরটায় চলে এলো। কিন্তু যে সময়টা ওই ডাঙাটার ওপরে থাকছে সেই সময়টায় যাতে তারা শ্বাসকার্য চালাতে পারে সেই কারণে এদের অতিরিক্ত শ্বাসযন্ত্রর উপস্থিতি দরকার। এইবার আমি যে ছবিটা এঁকেছি এই ছবিটা একটু ভালো করে দেখো, এটা তোমাদের বইয়েও আছে। এটা হচ্ছে প্রধান শ্বাসনালী। আমি আগের দিনকে অনেকগুলো জিনিস জুমে তোমাদের বলেছিলাম, যেমন ভয়েস বক্স কি বা ল্যারিংস কি, গ্লটিস কি, এপিগ্লটিস কি। এখানে দেখো একটা মেন শ্বাসনালী যেটা ট্রাকিয়া দুটো ভাগে ভাগ হচ্ছে। এই ভাগ দুটোকে বলে ব্রঙ্কাস। ব্রঙ্কাসগুলো পরবর্তীকালে একটা ডান দিকের ব্রঙ্কাসটা গিয়ে ডান ফুসফুসের মধ্যে, বাঁ দিকেরটা গিয়ে বাম ফুসফুসের মধ্যে প্রবেশ করেছে। ব্রঙ্কাস ফার্দার ডিভাইডেড হচ্ছে। এই যে ব্রঙ্কাসের বাকি যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চগুলোকে বলে হচ্ছে ব্রঙ্কিওল। এটাকে বাংলায় বলে ক্লোম শাখা, এই ব্রঙ্কিওলগুলোকে বলে উপক্লোম শাখা। সো ফার্স্ট ট্রাকিয়া, দেন ব্রঙ্কাস, ফলোড বাই ব্রঙ্কিওল।
আর এই যে ফুসফুস আমরা দেখছি, ফুসফুসের বাইরে আমি রেড কালার দিয়ে দেখো একটা আস্তরণ করেছি, এটা হচ্ছে ফুসফুসের বাইরের আবরণী, যেটাকে বলে প্লুরা। প্লুরার দুটো স্তর, বাইরের দিকের স্তরটা হচ্ছে ভিসেরাল স্তর, ভেতর দিকের স্তরটা হচ্ছে প্যারাইটাল। আর ভিসেরাল স্তর আর প্যারাইটাল স্তরের মাঝখানে যে গ্যাপটা থাকে, সেই গ্যাপের মধ্যে অনেক একটা তরল থাকে, সেই তরলটা অনেক সময় ইনফেকশনের কারণে সংক্রামিত হয়, তখন সেটাকে বলে, সেই রোগটাকে আমরা বলে থাকি প্লুরিসি। এখন এই যে অংশগুলো রয়েছে, এই অংশগুলো এক্ষেত্রে আমাদের খুব কাজে লাগবে, যেমন ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, এই অংশগুলো আমরা এর পরে যখন আমরা বিভিন্ন ফুসফুসের ডিজিজের জন্য যাব, তখন সেখানে গিয়ে কিন্তু এই দিকটা আমাদের কাজে লাগবে। কাজে ওই জন্য আমি এখন থেকে এই জায়গাটা তোমাদের পড়াতে চাইছিলাম। এর নিচে দেখো দুটো জিনিস আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে শ্বাস ব্যায়াম এবং শারীরিক ব্যায়াম। এই দুটো জিনিসই আমাদের ফুসফুসের অ্যাক্টিভিটি বজায় রাখার জন্য খুব জরুরি। তো শ্বাস ব্যায়াম কি না, যে ব্যায়ামের সাহায্যে আমরা শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করি। কিভাবে না, যতটা পারবো ততটা জোরে একটা প্রশ্বাস নিলাম, একটা দীর্ঘ প্রশ্বাস নেওয়ার পর ফুসফুসের মধ্যে বায়ুটাকে কিছুক্ষণ পর্যন্ত হোল্ড করলাম, তারপরে দীর্ঘ নিঃশ্বাসের মাধ্যমে সেই কার্বন ডাইঅক্সাইড বার করে দিলাম। এই পদ্ধতিটাকে বলে শ্বাস ব্যায়াম। এর ফলে কি হয় না, ফুসফুসের মধ্যে যে বায়ু ধারণ ক্ষমতা সেটা আস্তে আস্তে বাড়ে। এইটা বিভিন্ন ধরনের যারা প্রাণায়াম করেন, যেমন অনুলোম বিলোম, এর মাধ্যমে তারা এই ধরনের শ্বাস ব্যায়াম করে থাকেন, ও শ্বাস ব্যায়ামের সাহায্যে তারা আস্তে আস্তে ফুসফুসের যে বায়ু ধারণ ক্ষমতা সেটাকে বাড়ান। এছাড়াও আমরা যদি শারীরিক ব্যায়াম করি, শারীরিক পরিশ্রম করি, তখনও কিন্তু আমাদের ফুসফুসের অক্সিজেন সাপ্লাই বা ফুসফুসের কার্যকারিতা বাড়ে। জগিং করা, জোরে হাঁটা, দৌড়ানো, যে কোনো ধরনের শারীরিক ব্যায়াম, এর একটা কারণ আছে। প্রথম কথা হচ্ছে, দেখো, যখন আমরা শারীরিক ব্যায়াম করি তখন আমাদের যে পেশি, যে কর্মরত পেশি, তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়। খুব স্বাভাবিক, কেননা পেশি বেশি কাজ করছে, তাহলে পেশিতে বেশি কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পেশিতে বাড়লে সেটা রক্তে H+ আয়নের ঘনত্ব বাড়িয়ে দেয়। এইটা একটা কেন, যেটা জানতে হবে। কেননা কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে একটা অ্যাসিড তৈরি করে, যে অ্যাসিডটার নাম হচ্ছে H2CO3 অ্যাসিড বা কার্বনিক অ্যাসিড। এই H2CO3 অ্যাসিডটা পরে ভেঙে যায়, ভেঙে গিয়ে H+ আয়ন আর বাইকার্বনেট আয়ন তৈরি করে। তাহলে দেখো, আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বনিক অ্যাসিড তৈরি হলো, আর কার্বনিক অ্যাসিড পরে ভেঙে গিয়ে H+ আয়ন আর বাইকার্বনেট আয়ন তৈরি করলো। তাহলে রক্তের মধ্যে কিসের ঘনত্ব বাড়লো? H+ আয়নের ঘনত্ব বাড়লো। H+ আয়নের ঘনত্ব বাড়ার কথাটার মানেই হচ্ছে পিএইচ কমে যাওয়া। এটা নিশ্চয়ই জানো, H+ আয়নের ঘনত্ব বাড়া মানে অ্যাসিটিক বেশি হচ্ছে, সুতরাং পিএইচ কমে যাবে। আর যখনই পিএইচ কমবে, তখন আমাদের মস্তিষ্কে যে শ্বসন কেন্দ্র রয়েছে, সেই শ্বসন কেন্দ্রটি উদ্দীপিত হয়, ফলে ফুসফুসের মধ্যে বায়ু চলন বৃদ্ধি পায়। বায়ু চলন মানে একক সময়ে কি পরিমাণ অক্সিজেন ঢুকছে এবং কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, এর হারটা বাড়ে। ফলে আমাদের ফুসফুসের বায়ু চলন বৃদ্ধি পায়। এটা একটা বোঝবার চেষ্টা করো, যে আমরা যখন কোনো শারীরিক পরিশ্রম করছি, তখন আমাদের প্রচুর আনইন্টারাপ্টেড অক্সিজেন সাপ্লাই জরুরি। কেন না, আমরা শারীরিক পরিশ্রম করছি মানে বেশি শক্তি লাগবে, আর বেশি শক্তি লাগবে মানে কি, আমাদের এই শ্বসনের হারটাকে বেশি হতে হবে। কেন? শ্বসনের হার বেশি হলে অক্সিজেন বেশি যোগান দিতে হবে, আর অক্সিজেন বেশি যোগান দিতে গেলে সেই অক্সিজেন বেশি যোগানটা দেবে কে? অবশ্যই ফুসফুস। তাহলে নিশ্চয়ই ফুসফুসের বায়ু চলনের মাত্রাটাকে বৃদ্ধি পেতে হবে। সেই বৃদ্ধিটা এইভাবে হয় যে পেশিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ে, ফলে রক্তে H+ আয়নের ঘনত্ব বাড়ে। H+ আয়নের ঘনত্ব বাড়া মানে অ্যাসিডিটি বাড়া বা পিএইচ কমা। অ্যাসিডিটি বাড়লেই শ্বসন কেন্দ্র উদ্দীপিত হয়, যেটা মস্তিষ্কে আছে, ফলে ফুসফুসের মধ্যে একক সময়ে যে পরিমাণ অক্সিজেন ঢুকছে এবং কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, তার পরিমাণটাও কিন্তু বাড়ে। তাহলে দেখা গেল, আমরা শ্বাসব্যায়ামই করি বা শারীরিক ব্যায়ামই করি, উভয় প্রকার ব্যায়ামের সাহায্যেই কিন্তু আমরা আমাদের ফুসফুসের ক্ষমতা বা ফুসফুসের মধ্যে যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ফ্লো, সেটাকে কিন্তু বাড়াতে পারি। এটা আমার যে ম্যাটেরিয়াল দেওয়া আছে তার মধ্যে দেখবে আমি যেটা পাঠিয়েছি, সেখানে শ্বাস ব্যায়াম কী, শারীরিক ব্যায়াম কী, দুটোই দেয়া আছে। এই ব্যাখ্যাটা কিন্তু শারীরিক ব্যায়ামের দেয়া নেই, এই ব্যাখ্যাটা তোমরা প্রত্যেকে লিখে নেবে। এটা একটা আলাদা প্রশ্নও আসতে পারে যে অধিক পরিশ্রমে ফুসফুসের বায়ুর বিচলন ক্ষমতা বাড়ে কেন, তার উত্তরটা কিন্তু এখান থেকে হয়ে যাবে।
আচ্ছা, নেক্সট পার্টে আমরা ফুসফুসের কতগুলো রোগ নিয়ে বেসিক্যালি আলোচনা করব। এই যে ফুসফুসের বিভিন্ন রোগগুলোর দিকে আমরা যাব, এই রোগের মধ্যে আমরা মেনলি যে রোগটার উপর আমরা এমফাসিস করব সেটা হচ্ছে সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজেস। আই রিপিট, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এদেরকে একত্রে বলে হচ্ছে সিওপিডি। সিওপিডি হচ্ছে ইটস এ গ্রুপ অফ ডিজিজ, বা যে সমস্ত ডিজিজে বা রোগের ফলে ফুসফুসের মধ্যে অক্সিজেনের ঢোকা বা কার্বন ডাই অক্সাইডের বেরোনোর পথে কোনো না কোনো বাধা বা প্রতিবন্ধকতা জন্মায়, তাকে আমরা বলবো এক কথায় সিওপিডি। অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অবস্ট্রাকটিভ মানে বাধা আসছে, সেই বাধাটা কী কারণে আসছে সেটা পরের ব্যাপার, কিন্তু ফুসফুসের মধ্যে অক্সিজেনের ঢোকা এবং কার্বন ডাইঅক্সাইডের বেরোনোর পথে যদি কোনো কারণে প্রতিবন্ধকতা তৈরি হয় তখন সেটাকে আমরা বলবো সিওপিডি। মেনলি সিওপিডির আন্ডারে 3 ধরনের ডিজিজ থাকে। একটা হচ্ছে ব্রঙ্কাইটিস, এটা ওই যে একটু আগে তোমাদের দেখালাম যে ট্রাকিয়ার পরে দুদিকে ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওল ফুসফুসের মধ্যে প্রবেশ করছে। তো ট্রাকিয়া, এটা দুদিকে চলে গেল ব্রঙ্কাস, ব্রঙ্কাসগুলো থেকে পরবর্তীকালে ফুসফুসের মধ্যে আরও ব্রঙ্কিওল তৈরি হলো। তো এই ব্রঙ্কাস বা ব্রঙ্কিওলের মধ্যে যদি কোনো কারণে হাইপার সেন্সিভিটি অর্থাৎ অতিরিক্ত সক্রিয়তা তৈরি হয়, তখন দেখা যায় যে এই ব্রঙ্কাস ব্রঙ্কিওলের ব্যাসগুলো আগের থেকে ছোট হয়ে যায় এবং তখন বাইরে থেকে ভেতরে অক্সিজেনের ফ্লো ঠিকমতো প্রবেশ করে না। এটা ভাইরাসের সংক্রমণের ফলে হতে পারে, ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে হতে পারে, বিভিন্ন ধরনের অ্যালার্জিক রিয়াকশানের কারণে হতে পারে। তো যে কারণেই হোক না কেন, যদি ওই ব্রঙ্কাস বা ব্রঙ্কিওলের মধ্যে অতি সক্রিয়তার কারণে সেখানে যদি তাদের ব্যাসটা কমে যায়, তখন ফুসফুসে ঠিকমতো অক্সিজেন প্রবেশ করে না। এই রোগটাকে তখন আমরা বলে থাকি ব্রঙ্কাস, ব্রঙ্কাইটিস। নেক্সট এই ধরনেরই আর একটা রোগ, এটা হচ্ছে অ্যাস্থমা, যার বাংলাতে আমাদের কাছে রোগটা খুব পরিচিত, যেটাকে আমরা বলে থাকি হাঁপানি। এটা নিশ্চয়ই অনেকেই শুনেছো, অনেকেরই অ্যাস্থমা থাকে। অ্যাস্থমার বিভিন্ন কারণের অ্যাস্থমা হয়। বাইরে থেকে বিভিন্ন ধরনের এসপিএম মানে ধুলো, ঝুল, বিভিন্ন ধরনের পরাগ রেণু, এগুলো যখন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে তখন আমাদের হাঁপানি হতে পারে। আবার অত্যধিক শারীরিক পরিশ্রমের ফলেও আমাদের অ্যাস্থমা ডেভেলপ করতে পারে। খুব জোরে দৌড়ানো, খুব অনেকক্ষণ ধরে পরিশ্রম সাধ্য কোনো কাজ করা বা ভিগারাস শারীরিক এক্সারসাইজ করা, এগুলোর ক্ষেত্রেও আমাদের অ্যাস্থমা হয়। কোনো বিশেষ ধরনের গন্ধ নাকে প্রবেশ করলেও সেগুলো অ্যালার্জিক রিয়াকশান তৈরি করে। কখনো কখনো কিছু ড্রাগস বা ওষুধ সেগুলো শরীরের মধ্যে প্রবেশ করলে অ্যাস্থমা তৈরি হয়। অ্যাস্থমার ফলেও মেনলি এই যে ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওল, এখানে প্রচুর পরিমাণে মিউকাস সিক্রেশন হয় এবং এত ঘন মিউকাস এখানে সিক্রেশন হয় যে বাইরে থেকে অক্সিজেনের ফ্লো তখন আর ঠিকমতো হয় না, তার ফলে আমাদের হাঁপানি বা অ্যাস্থমা তৈরি হয়। এবং ওই মিউকাসের উপস্থিতির কারণে যেহেতু অক্সিজেন ভেতরে ঢোকে না, সেই সময় বুকের কাছে একটা ঘর ঘর আওয়াজ হয়, এটা একটা হাঁপানির অন্যতম বৈশিষ্ট্য। থার্ড যে রোগটা, এই রোগটাকে বলা হয়ে থাকে এমফাইসেমা। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস, একটু মন দিয়ে শোনো যে এমফাইসেমা কী। এমফাইসেমা হচ্ছে আমাদের এই যে ফুসফুস, এই ফুসফুসের মধ্যে বিভিন্ন বায়ুথলি আছে, ফিউ মিলিয়নস বায়ুথলি আছে, যে বায়ুথলিগুলোকে আমরা বলে থাকি অ্যালভিওলাই। এই বায়ুথলিগুলোর গাত্রে প্রচুর রক্তজালক থাকে, আর বায়ুথলির গা হচ্ছে অত্যন্ত পাতলা। এতে কি সুবিধা হয় না, এই যে ফুসফুসের মধ্যে অক্সিজেন ঢুকলো, সেই অক্সিজেন বায়ুথলির গাত্রের পাতলা প্রাচীর ভেদ করে রক্তজালকের মধ্যে প্রবেশ করলো, আর রক্তজালকের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেই কার্বন ডাইঅক্সাইড বায়ুথলির মধ্যে চলে এলো। এর ফলে কি হবে না, এর ফলে পরে কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুসের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। কাজেই ফুসফুসের মধ্যে গ্যাসীয় বিনিময় কোথায় হয়, কেবলমাত্র বায়ুথলিতে। যতক্ষণ পর্যন্ত বায়ুথলিতে অক্সিজেন না যাচ্ছে ততক্ষণ ফুসফুসে গ্যাসীয় বিনিময় হয় না, অর্থাৎ রক্তর মধ্যে গিয়ে সেই অক্সিজেন মেশে না, আবার রক্তের কার্বন ডাইঅক্সাইডও বায়ুথলির মধ্যে প্রবেশ করে না। এখন কোনো কারণে যদি এই বায়ুথলিগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন বায়ুথলির
গাত্রের পৃষ্ঠতলটা কমে যায়, অর্থাৎ বায়ুথলির ক্ষেত্রফলটা কমে যায়। এবং সেক্ষেত্রে বায়ুথলির যদি পৃষ্ঠতলটা কমে যায় তখন এই গ্যাসীয় বিনিময়টা হয় না। তাহলে কী হবে? ফুসফুসের মধ্যে অক্সিজেন তো ঢুকলো, সেই অক্সিজেন রক্তে ঢুকলো না, ফলে রক্তে অক্সিজেনের পরিমাণটা কমতে থাকে, ফলে সারা দেহে অক্সিজেনের ডেফিসিয়েন্সি চলে আসে। কেন না, রক্তে যদি অক্সিজেন কমে সেটা কোষে কোষে অক্সিজেনের সরবরাহটাকেও কমিয়ে দেবে। এই রোগটাকে বলে এমফাইসেমা। এমফাইসেমার মূল কারণ হচ্ছে স্মোকিং। সিগারেট স্মোকিংয়ের ফলে, সিগারেট স্মোকিংয়ের সময় আমরা যে ধোঁয়াটা ভেতরে প্রবেশ করাই তার মধ্যে বেঞ্জোপাইরিন, অ্যাসিটোন, কার্বন মনোক্সাইড, HCN এই সমস্ত মারাত্মক দূষিত পদার্থগুলো থাকে। এবং ওই দূষিত পদার্থগুলোর প্রভাবে এই যে বায়ুথলি, এই বায়ুথলি বিনষ্ট হয়। এবং বায়ুথলি বিনষ্ট হলে গ্যাসীয় বিনিময় আর হয় না, ফলে তখন সারা রক্তে অক্সিজেনের সম্পৃক্তি কমতে শুরু করে। এটাকে বলে এমফাইসেমা। তো এমফাইসেমার মেজর কারণই হলো স্মোকিং। এছাড়া কিছু কিছু জিন ঘটিত রোগেও এমফাইসেমা দেখা যায়, সেটা তোমাদের এখন দরকার নেই। ওই জিন ঘটিত রোগে যে এমফাইসেমা দেখা যায় তার পরিমাণটা অত্যন্ত কম, ইট ইজ নিয়ার অ্যাবাউট 1%ও নয়। ম্যাক্সিমাম যে এমফাইসেমা হয় সেটা হচ্ছে স্মোকিংয়ের কারণে। এখানে স্মোকিং সম্বন্ধে দুটো তিনটে জিনিস জানতে হবে। সেটা হচ্ছে স্মোকিংয়ের খারাপ প্রভাব কী বা কেন। এক নম্বর হচ্ছে এই যে স্মোকিংয়ের মধ্যে যে বেঞ্জোপাইরিন, অ্যাসিটোন, CO, কার্বন মনোক্সাইড, HCN থাকে, দে আর হাইলি কার্সিনোজেনিক, মানে ক্যান্সার তৈরি করে এরা। ফলে লাংসে বা গলায়, জিভে এই সমস্ত জায়গায় স্মোকিংয়ের ফলে ক্যান্সার তৈরির সম্ভাবনা থাকে। এমফাইসেমা, যেটা এক্ষুনি আমি বললাম, এমফাইসেমা নামক রোগ দেখা যায়। স্মোকারদের হাঁপানি হওয়ার টেন্ডেন্সি খুব বেশি থাকে, কেননা অনেক সময় ওই সমস্ত পদার্থগুলো ফুসফুসের মধ্যে যাওয়ায় অ্যালার্জিক রিয়াকশান তৈরি হয়, ফলে প্রচুর পরিমাণে মিউকাস সেক্রেশন হতে পারে, ফলে হাঁপানি হতে পারে। স্মোকারদের ব্রঙ্কাইটিস খুব ইজিলি ডেভেলপড হতে পারে। ওই একই কারণে বিভিন্ন পদার্থগুলো ভেতরের মধ্যে যখন যাচ্ছে তখন এই ব্রঙ্কাস, ব্রঙ্কিওল এগুলোর ব্যাস ছোট হয়ে হয়ে আসতে থাকে, সো ব্রঙ্কাইটিস হতে পারে। স্মোকাররা বেসিক্যালি দু প্রকারের স্মোকার আমাদের আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ স্মোকার আর একটা হচ্ছে প্যাসিভ স্মোকিং। এই অ্যাক্টিভ আর প্যাসিভ কাকে বলে? অ্যাক্টিভ হচ্ছে যে নিজে নিজে সিগারেট বা বিড়ি খাচ্ছে, তার ধোঁয়াটা সে নিজে ভেতরে নিচ্ছে, তাকে বলে অ্যাক্টিভ স্মোকার। আর প্যাসিভ স্মোকার কি? যে ধূমপায়ী ব্যক্তির পাশে দাঁড়িয়ে আছে, সে নিজে সিগারেট বা বিড়ি কিছু খাচ্ছে না, কিন্তু ওই ভদ্রলোক যিনি অ্যাক্টিভ স্মোকিং করছেন তার নির্গত ধোঁয়াটা সে ভেতরে নিচ্ছে, তাকে বলে প্যাসিভ স্মোকার। খুব ইন্টারেস্টিংলি, যদিও এর নাম প্যাসিভ, কিন্তু ক্ষতির পরিমাণ প্যাসিভে বেশি, অ্যাক্টিভ স্মোকারের ক্ষতির পরিমাণ কম হয়। আমার প্রশ্ন হলো কেন? যদি এই কারণটা তোমরা কেউ খুঁজে পাও আমাকে জানাবে, না পেলে আমি পরের দিন তোমাদের আনসারটা বলবো। যদিও অ্যাক্টিভ স্মোকার নিজে স্মোক করছে, তবু তার ক্ষতির পরিমাণ কিন্তু প্যাসিভ স্মোকারের থেকে কম হয়। প্যাসিভ স্মোকারের ক্ষতির পরিমাণটা বেশি। এটা দেখবে, যদি পাও আমাকে জানাবে, নাহলে আমি পরের ভিডিওতে এটা দিয়ে দেবো।